কারোর যদি কোনো ডাউট থাকে সেটা একটু আমাকে বলো, ইফ ইউ হ্যাভ এনি ডাউট। হ্যাঁ, যে কি রিলেটেড, কি মানে যা পড়িয়েছি এখনো অব্দি এই ব্যাপারে যদি কোনো ডাউট থাকে বা অন্য কোনো ব্যাপারে যদি কোনো ডাউট থাকে, ইউ ক্যান অলওয়েজ আস্ক। কারোর কোনো ডাউট নেই, দ্যাট ইজ ভেরি নাইস। ওকে, আর তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসেস শুরু হয়ে গেছে? হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কি স্যারের বাড়ি গিয়ে করছো নাকি ইয়েতে না করছো? স্যার, স্যার মিটাই হচ্ছে। মিটিং এ করছো? আচ্ছা আচ্ছা। এখন বাড়ি অবশ্য যাবেই বা কি করে, এখন তো ইয়ে হয়েছে। হ্যাঁ, কারণ তোমাদের পরীক্ষা তো অফলাইনও হতে পারে, তাহলে তখন সেটা সমস্যা হয়ে যাবে যদি মানে প্র্যাকটিক্যাল না করো, সেটা কিন্তু একটা বড় সমস্যা দেখা দিতে পারে। ঠিক আছে, ফলে একটু পড়তে হবে কিন্তু, পরীক্ষা কিন্তু অফলাইন হওয়ার সম্ভাবনা আছে। স্যার লাস্ট দিনের ওই কোয়েশ্চেনটা মানে কি দেখছিলাম, ওটা কি নিয়ে একদম কোয়েশ্চেনটা বলো তো? ওই যে ডিএনএ বাইন্ডিং প্রোটিনস হচ্ছে কি ধরনের মোটিভ দেখতে পাওয়া যায় মোস্টলি। ডিএনএ, হ্যাঁ, ডিএনএ বাইন্ডিং ডোমেনসে কি ধরনের মোটিভ দেখতে পাওয়া যায়, হ্যাঁ বলো। হ্যাঁ, আমি তো অনেকগুলো জায়গা দেখলাম, মোস্টলি ওই আলফা হেলিক্সই দেখাচ্ছে প্রিডমিনেন্ট স্ট্রাকচার গুলো, মানে আলফা মোটিভস। হেলিক্স তো কোনো মোটিভ নয়। মোটিভে আলফা হেলিক্স মানে হবে হ্যাঁ, সেকেন্ডারি স্ট্রাকচার গুলো বলতে। না না। তোমার ইজিকা হেলিক্স স্ট্যান্ড হেলিক্স মোটিভ, ইজিকা হেলিক্স লুপ হেলিক্স মোটিভ, অর ইজ ইট বোথ অফ দেম? বুঝতে পারছো যেটা বলতে চাইছি? আরে ইটস আ বিটা আলফা বিটা মোটিভ, এইরকম আমি জিজ্ঞেস করছি। এই যে কেউ আমাকে বললো যে জিঙ্ক ফিঙ্গার মোটিভ গতকাল, তো হোয়াট ইজ আ জিঙ্ক ফিঙ্গার মোটিভ, সেটার আমাকে একটু কনস্ট্রাকশনটা বলো, কি আছে জিঙ্ক ফিঙ্গার মোটিভের মধ্যে, সেটাই তো জানতে চাইছি। 30 অ্যামিনো অ্যাসিডের স্ট্র্যান্ডকে ওই ZN2+ বাইন্ড করে রাখে এরকম, আর 4টে করে, দুটো হিস্টিডিন দুটো সিস্টিন এরকম কিছু থাকে। ওকে, দ্যাটস ওকে। আর আর ইয়ে কি কিসের মধ্যে থাকে, ইন হোয়াট কাইন্ড অফ সেকেন্ডারি স্ট্রাকচার? জিঙ্ক ফিঙ্গার মোটিভে কি কি সেকেন্ডারি স্ট্রাকচার থাকে আর কি মোটামুটি অ্যারেঞ্জমেন্ট থাকে, সেটা জানো কি? স্যার বিটা স্ট্যান্ড থাকে আর আলফা হেলিক্স থাকে। রাইট, অ্যারেঞ্জমেন্ট। এনিওয়ে ইউ উইল চেক দ্যাট। ওকে, লেটস নট ওয়েস্ট টু মাচ টাইম অন দ্যাট। মানে এটা আমার উদ্দেশ্য নয় যে এক্সাক্ট কি কি থাকে প্রত্যেকটা তোমরা মনে করবে গ্রিক কিতে এই আছে ওতে এই আছে। আমি জাস্ট এইটুকু বলতে চাইছি যে একটা ডোমেইনস এর মধ্যে কিছু সুপার সেকেন্ডারি স্ট্রাকচার থাকে which is specifically responsible, which gives the identity to a domain with respect to a function। এই ব্যাপারগুলো যদি তোমরা বোঝো, ডোমেন কি আমরা আজকে বুঝবো, তাহলে দেখবে ভবিষ্যতে কিন্তু কোনো প্রবলেম হবে না। ওকে, আচ্ছা, টার্সিয়ারি স্ট্রাকচার প্রোটিনের, এটা নিয়ে আমরা বহু আলোচনা করেছি, যে আমি কালকেও বলেছি টার্সিয়ারি স্ট্রাকচার একটা প্রোটিনের, ওটার বায়োলজিক্যাল ফাংশন এবং এভলিউশনারি যে অরিজিন সেটাকে স্পেসিফাই করে। ইট ইজ কম্পোজড অফ, এখানে যেমনি আমরা দেখতে পাচ্ছি, ধরো দিস ইজ অ্যান আলফা হেলিক্স, দেন দেয়ার ইজ আ লুপ, দেন अगेन আ হেলিক্স, আ বিটা শীট, দিস ইজ আ লুপ, দিস ইজ আ বিটা প্লিটেড শীট। এগুলো নিজের মতো ফোল্ড করেছে। প্রশ্ন এখানে অনেকগুলো উঠতে পারে যে এই ফোল্ডিংটা কিসের ওপর আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই ফোল্ডিংটাকে যদি আমরা নষ্ট করে দিই, তাহলে কিন্তু প্রোটিনের যে ফাংশনটা, সেই ফাংশনটাও নষ্ট হয়ে যাবে। এই দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে। If we can somehow disrupt this folding, we will disrupt the three-dimensional structure of a protein, that's for sure, as well as we will destroy the functionality of the protein, or the protein loses its activity. Now, how this kind of folding is occurring? See, before going to the domains, let's see certain kind of interactions that leads to this kind of folding। ঠিক আছে, কিছু প্রিডমিনেন্ট ইন্টারাকশন যেমনি আমরা জেনে থাকি, যেমনি সেকেন্ডারি স্ট্রাকচার ইজ বেসিক্যালি স্টেবিলাইজড বাই হাইড্রোজেন, বাট টার্সিয়ারি স্ট্রাকচারে we have other kind of interaction। ওকে, যেমনি দেখো এখানে হচ্ছে গিয়ে হাইড্রোজেন বন্ড, দিস ইজ আ হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, হাইড্রোজেন বন্ড is stronger
কম্পেয়ার টু আদার কাইন্ড অফ ইন্টারাকশন, যেমনি ধরো যদি আমি তোমাকে এইটা বলি যে ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশন। তো হোয়াট ইজ আ ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশন? বাকি ইন্টারাকশনের ব্যাপারে তোমরা সবাই হয়তো জানো। প্রোটিন টার্সিয়ারি স্ট্রাকচারে একটা খুব ইম্পর্টেন্ট ইন্টারাকশন হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশন। যে বলতে পারবে ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশন কি, তাকে 5 নম্বর দেবো। এখানে কেউ নেই যে জানে ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশন কি? অ্যালিফ্যাটিক চেন গুলোর উপর ডিপেন্ড করে, চেন যত বড় হবে ভ্যান ডার ওয়াল ইন্টারাকশন তত স্ট্রং হবে। তা তো একটা কনসিকুয়েন্স অফ ভ্যান ডার ওয়াল ইন্টারাকশন। তোমাকে টিআইএফআর এ জিজ্ঞেস করলো ইন্টারভিউ ডেট দিয়েছে? না স্যার, দেয়নি এখনো। তোমাকে টিআইএফআর এ জিজ্ঞেস করলো কি হচ্ছে যে ভ্যান ডার ওয়াল ইন্টারাকশন কাকে বলে, মানে ওটা কি তোমার সিলেকশন হবে এই স্টেজে, তারপর দেবে, তাই তো? রাইট আপে সিলেকশন হ্যাঁ হবে। স্যার, আগে শর্ট লিস্ট হবে তারপর। ও বাবা, তা এখনো দিল না, তার মানে কি চান্স আছে যে শর্ট লিস্ট হয়নি, বাকিরা পেয়েছে? আসেনি এখনো। হ্যাঁ, আসেনি এখনো কারোরই। আচ্ছা, কারু দিয়ে আছে? কোনো মেল আসেনি। তাহলে ঠিক আছে। না, বলছি যে তোমাকে যদি জিজ্ঞেস করা ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশন কি, হোয়াট ইজ ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশন, ঠিক আছে, ইউ আর টেলিং অ্যাবাউট দ্য কনসিকুয়েন্স অফ ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশন, বাট হোয়াট ইজ ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশন? আ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। মানে স্যার যে দুটো ডাইপোলের মধ্যে যে ইন্টারাকশন হয়, ডাইপোল ডাইপোল, তাকে তাকে তো ওকে 50% নম্বর দিলাম। তো ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, সেটাকে ডাইপোল ইন্টারাকশনই বলতে পারে, ভ্যান ডার ওয়ালস কেন বলবে? ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশন হয় গিয়ে হচ্ছে দুটো ইনডিউসড ডাইপোলের মধ্যে, মানে দুটো অ্যাটম যখন এত কাছাকাছি চলে আসে, ঠিক আছে, তাদের ডাইপোলের মধ্যে একটা ফ্লাকচুয়েশন হতে শুরু করে। এইবারে এইটা কিন্তু একটা দারুণ কোয়ান্টাম মেকানিক্স এর জায়গা, যেখানে আমি তোমাদেরকে অবশ্যই নিয়ে যাব না। সেটা হচ্ছে গিয়ে এই যে অ্যাট্রাকশন এন্ড রিপালশন within an atom is very similar to attraction and repulsion within two persons. ধরো কেউ আমার খুব ক্লোজ এলো, ঠিক আছে, তার প্রতি আমার অ্যাট্রাকশন আছে। কেউ যদি আমার পার্সোনাল স্পেসে এনক্রোচ করে, তখন কিন্তু তার উপর আমার রিপালশন চলে যাবে। ঠিক আছে, তুমি আমার পাশের ফ্ল্যাটে থাকছো, ফাইন, তোমার সঙ্গে রোজ দেখা হচ্ছে, ইয়ে হচ্ছে, বিকেলে চা খাওয়া হচ্ছে, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব অ্যাট্রাকশন আছে। তুমি পাশের ফ্ল্যাট ছেড়ে আমার ফ্ল্যাটে চলে এলে থাকতে, তখন কিন্তু ওই অ্যাট্রাকশনটা থাকবে না, বিকজ আমার নিজের কাজ আছে, লেখাপড়া আছে, সবকিছু আছে, সাহিত্য চর্চা, এর মধ্যে কিন্তু আমি তোমাকে ওই স্পেসটা দিতে পারবো না। তো ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশন ইজ এক্স্যাক্টলি দ্য সেম। একটা সার্টেন ডিস্টেন্স অবধি ক্লোজনেসে দ্যাটস অ্যাট্রাকটিভ ফোর্স, সেটা ক্রস করে গেলে কিন্তু দুটো অ্যাটমের মধ্যে সেখানে একটা রিপালসিভ ফোর্স ক্রিয়েট হয়। ওকে, তো লেনার্ড জোনস পোটেনশিয়াল শুনেছো কেউ? লেনার্ড জোনস পোটেনশিয়াল কেউ শোনেনি? যাই হোক, বাদ দাও, তো শুনতেও হবে না, কোনো দরকার নেই এই লেভেলের লেনার্ড জোনস পোটেনশিয়াল বোঝার বা কোয়ান্টাম মেকানিক্স বোঝার, হ্যাঁ, কোয়ান্টাম কেমিস্ট্রি বোঝার কোনো প্রয়োজন নেই। ব্যাপার হচ্ছে দুটো অ্যাটম যখন খুব কাছাকাছি চলে আসছে, so that almost their electronic cloud, হ্যাঁ, the cloud of electron overlap, তখন কি হচ্ছে, there is a instantaneous dipole or induced dipole, মানে একটা দিক পজিটিভলি চার্জ, একটা অ্যাটমের অন্য দিকটা নেগেটিভলি চার্জ হয়ে যাচ্ছে। এই যে ইনডিউসড ডাইপোলটা, এদের মধ্যে যে ইন্টারঅ্যাকশনটা, দিস ইজ নোন অ্যাজ ভ্যান ডার ওয়ালস ইন্টারঅ্যাকশন। তো দিস ইজ আ ভেরি ভেরি উইক ইন্টারঅ্যাকশন, ঠিক আছে, মানে দুটো অ্যাটম খুব ক্লোজ চলে এলো, তাদের ইলেকট্রনিক ক্লাউড একে অপরকে ইনফ্লুয়েন্স করতে শুরু করেছে, যার দরুন একটা অ্যাটম ইনস্ট্যান্টেনিয়াসলি একটা পজিটিভ চার্জ নিচ্ছে, অন্য অ্যাটমটা ইনস্ট্যান্টেনিয়াসলি একটা নেগেটিভ চার্জ নিচ্ছে। এটার কারণটা হচ্ছে কি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে যদি তুমি ডিকোড করো, তাহলে তুমি একটা জিনিস জানতে পারবে যে হাইজেনবার্গ একটাই কথায় স্ট্রেস করেছিলেন যে ইলেকট্রনের এনার্জি কখনো জিরো হয় না, it has always got some energy. That means it has always got some motion, kinetic energy, যেটা manifestation. তো তার জন্য কি হচ্ছে, there is a induction of a dipole. এই induced dipole instantaneously একটা induced dipole হচ্ছে যখন কিন্তু তোমার দুটো ইলেকট্রনিক ক্লাউড ওভারল্যাপ করছে, that leads to this van der Waals interaction. It's a very very weak interaction.
ঠিক আছে, মানে 0.4 থেকে 1 কিলো ক্যালোরি পার মোল এইরকম রেঞ্জে বন্ডে না, বাট স্টিল এটা খুব সিগনিফিকেন্ট ইন্টারাকশন প্রোটিন টার্সিয়ারি স্ট্রাকচারের জন্য। কেন কি এই ধরনের একাধিক ইন্টারাকশন দেখা যায়, মানে though it's a very weak interaction, but you can see a number of interactions like this in a protein. Comparatively, you see hydrogen bonds are little bit stronger. Interaction wise এটা কিন্তু little bit stronger হয়, এটা up to 4 কিলো ক্যালোরি, অনেক সময় যদি পরপর হয় মানে সেরকম নিয়ে up to 10 কিলো ক্যালোরি অবধিও কিন্তু ইন্টারাকশন হতে পারে। ঠিক আছে, আয়নিক বন্ড, হাইড্রোফোবিক ইন্টারাকশন ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি আয়নিক বন্ড, ইউ নো দ্যাট একটা নেগেটিভলি চার্জ গ্রুপ একটা পজিটিভলি চার্জ গ্রুপ, এদের মধ্যে একটা আয়নিক বন্ড তৈরি হয়। আগেন এখানে যদি কোনো একটা অ্যাটম থাকতো, সে এইটা মাইনাস আছে, এখানে এই জায়গায় একটা Mg2+ অ্যাটম থাকতো। ওকে, তো এইভাবে কিন্তু কিছু সল্ট ব্রিজেসও তৈরি হয়, মানে সে তুমি MgCl2 সল্ট দিয়ে দিয়েছে, সেখানে একটা Mg2+ বা একটা Cl- তার সঙ্গে এই এই রেসিডিউ গুলো ইন্টারঅ্যাকশন করে একটা ব্রিজ তৈরি করছে। তো দিস আর কল্ড সল্ট ব্রিজেস। হ্যাঁ, they are definitely stronger. এই ionic interactions are definitely stronger than hydrogen bonds, and often hydrophobic interactions they become very strong. কেন? আমরা ফ্যাটের প্রপার্টি জানি, ফ্যাট ইন্ডিভিজুয়ালি খুব বড় মলিকিউল নয়, কিন্তু তারা অ্যাগ্রিগেট করে। হাইড্রোফোবিক ইন্টারাকশনও সেই, যে ডিউ টু দ্য অ্যাগ্রিগেশন অফ রেসিডিউস the total power of the interaction is very high. And functionally যদি আমি দেখতে যাই কোনো প্রোটিনের ক্ষেত্রে, এই আয়নিক ইন্টারাকশন এবং হাইড্রোফোবিক ইন্টারাকশন কিন্তু সবথেকে সিগনিফিকেন্ট। ঠিক আছে, বিকজ through this ionic interaction the protein gets a polarity, it interacts with its substrate or other proteins, and also through this hydrophobic interaction the protein gets a polarity, it interacts with the aqueous or the polar medium, and also it interacts with other proteins. So protein interaction বা protein অন্য কোনো লিগ্যান্ড ইন্টারাকশন ইত্যাদির জন্য এই আয়নিক বা হাইড্রোফোবিক ইন্টারাকশন কিন্তু very significant, and they are much stronger than hydrogen bonding, and definitely they are stronger than van der Waals interaction. তাহলে ভ্যান ডার ওয়ালস তার থেকে স্ট্রং, হাইড্রোজেন বন্ডিং, আয়নিক হাইড্রোফোবিক তার থেকে স্ট্রঙ্গার। এবার এটা ডিপেন্ড করছে, হাইড্রোফোবিক অনেক সময় আয়নিকের লেভেলে বা একটু বেশি স্ট্রং হয়ে যায় ডিপেন্ডিং আপন দা এনভায়রনমেন্ট, অ্যাকুয়াস এনভায়রনমেন্ট। ডাইসালফাইড বন্ডস এখানে টার্সিয়ারি স্ট্রাকচার, সো দিস ইজ ইন্ট্রা-চেইন ডাইসালফাইড বন্ড। ইন্ট্রা-চেইন ডাইসালফাইড বন্ড মানে একটা পলিপেপটাইডের মধ্যে যে তোমার রেসিডিউস গুলো আছে সিস্টিন ইত্যাদি, সেগুলো নিজেদের মধ্যেই ডাইসালফাইড বন্ড আর কি তৈরি করছে, সিস্টাইন তৈরি করছে। তো এইটা একটা কোভ্যালেন্ট বন্ড, so it has to be very strong. This is a covalent bond, so this has to be very strong. I hope all of you know যে এই যে নন কোভ্যালেন্ট ইন্টারাকশন গুলো আমরা দেখাচ্ছিলাম, এর থেকে কিন্তু একটা কোভ্যালেন্ট ইন্টারাকশন অনেক বেশি স্ট্রং হবে। So these are the different kind of interactions like van der Waals interaction, hydrogen bonds. আমরা জানি hydrogen can form bonds with oxygen, fluorine and nitrogen. এখানে specifically we could see that তোমার nitrogen and oxygen এর সাথেই কিন্তু হাইড্রোজেন বন্ড তৈরি করে। হাইড্রোফোবিক ইন্টারাকশন, সেখানে লং অ্যালিফ্যাটিক চেইন ডিউ টু ইটস হাইড্রোফোবিক নেচার, they tend to কি বলবো shove away or shrink away from the aqueous environment. ওকে, আর তারা নিজেদের মধ্যে একটা অ্যাগ্রিগেট তৈরি করছে, so providing a polarity to the molecule. Ionic interactions again important between between a positively and negatively charged group, very important for the functionality and interaction of the protein with other molecules as well as with its aqueous environment. Short bridges, if there is a cation or anion present, then the residues, positively or negatively charged residues of the protein form bridge with that cation and anion, which is kind of a salt bridge. Then you have disulfide bond. Okay, cysteine S gulo ache. Okay, when they are reduced, it's SH. Now when they are oxidized, they could form this kind of disulfide bond. Very important, because these are covalent interaction. And we have van der Waals interactions অবশ্যই, যেটা প্রচুর থাকে একটা প্রোটিনের মধ্যে between induced dipole interactions between induced dipole. Okay, so these are the different interactions which stabilize
দ্য টার্সিয়ারি স্ট্রাকচার অফ আ প্রোটিন। কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। Very nice. Now let us come to a very important concept, that is domains. What do you understand by the domains within a protein? এইটা আমি আগেও বলেছি। দেখো, ইটস লাইক যে একটা প্রোটিন এর মধ্যেও একটা প্রোটিন, ইটস আ পলিপেপটাইড, একটা মোনোমারিক প্রোটিন আছে আমার, বাট মোনোমারিক প্রোটিনের মধ্যেও ইন্ডিপেন্ডেন্ট ফাংশনাল রিজিয়ন থাকতে পারে। মানে একটা মোনোমারিক প্রোটিন একাধিক ফাংশন করতে পারে, তার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ফাংশনাল রিজিয়ন উইথ আ স্টেবল 3-dimensional স্ট্রাকচার, এটাকে বলা হয় গিয়ে হচ্ছে একটা ডোমেন। আই রিপিট, independent functional regions with a stable 3-dimensional structure. ঠিক আছে, that's called a domain. So a domain is the fundamental functional and 3-dimensional structural region of a protein. প্রত্যেক ডোমেনের একটা স্পেসিফিক ফাংশন থাকে। ফর এক্সাম্পল, এখানে গ্লিসারলডিহাইড 3-phosphate dehydrogenase একটা ডোমেন দেখানো হয়েছে। এই ডোমেনটা হচ্ছে NAD+ বাইন্ডিং ডোমেন, নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড বাইন্ডিং ডোমেন। ঠিক আছে, সো এইরকম একটা প্রোটিনের মধ্যে দিস আর গ্লোবিউলার রিজিয়ন, হ্যাঁ, and individual মানে globular regions they fold into a globular region, মানে একটা প্রোটিনসের এখানে যেটা বলছে 200 রেসিডিউস এর বেশি থাকে, so there are independent regions which fold into globular regions বা clusters, not only globular but any kind of clusters known as domain. তাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ফাংশন সবসময় থাকবে, একটা স্টেবল 3-dimensional স্ট্রাকচার সবসময় থাকবে, and it is a part of the protein but it has got its own independence. It is a part of the protein but it has got its own independence with respect to function. Definitely a part of the protein but has got its own independence with respect to function. So this is the concept of a domain. তার মানে বড় প্রোটিনে it could have 2-3 different domains, প্রত্যেকটা ডোমেন ইন্ডিপেন্ডেন্ট ফাংশন করছে, তার একটা 3-dimensional স্ট্রাকচার আছে এবং দে আর ভেরি স্পেসিফিক ইন ইটস ফাংশন। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে এই ডোমেনসটা স্ট্রাকচারালি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট হয়। হ্যাঁ, তার মানেটা কি? স্ট্রাকচারালি ইন্ডিপেন্ডেন্ট হয় আর নিজেদেরই একটা ক্যারেক্টারিস্টিক থাকে একটা স্মল গ্লোবিউলার প্রোটিনে। তার মানে হচ্ছে এই পার্টিকুলার রিজিয়নটা, যেটা ধরো NAD+ বাইন্ডিং ডোমেন বলছে, এই রিজিয়নটাকে যদি আমি শুধু ক্লোন করি বাকি প্রোটিনের বাকি সবকিছু উড়িয়ে দিয়ে, still it will be able to bind the NAD+. এই যে স্ট্রাকচারালি ইন্ডিপেন্ডেন্ট বলা হচ্ছে এবং আলাদা একটা ছোট প্রোটিনের মতো ফাংশন করছে, তার মানে হচ্ছে আমি যদি প্রোটিনের বাকি পুরোটাকে উড়িয়ে দিয়ে শুধু এই ডোমেনটাকে ক্লোন করে রিকম্বিনেন্টলি এক্সপ্রেস করাই, তাহলে এই ডোমেনটাই কিন্তু NAD+ বাইন্ড করতে সক্ষম। এর কিন্তু বাকি প্রোটিনটার কোনো দরকার হবে না NAD+ বাইন্ড করার জন্য। এরকম বিভিন্ন ডোমেন থাকে, লাইক ATPase ডোমেন। সেই ডোমেনটা কি করে না এটিপি কে ব্রেক করে দেয় ইনটু ADP। সেই ডোমেনটা কি করে না এটিপি কে ব্রেক করে দেয় ইনটু ADP। তাহলে এই জিনিসটা দেখা যাচ্ছে আমি যদি শুধু সেই ডোমেনটুকু ক্লোন করি বাকি প্রোটিনটাকে বাদ দিয়ে, দ্যাট ইজ কেপেবল অফ ব্রেকিং ATP ইনটু ADP। বোঝাতে পারলাম কনসেপ্টটা? কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। তাহলে পেরেছি বোঝাতে, তাই তো? স্যার ডোমেন কি মানে 200 মোর রেসিডিউস থাকলেই ফর্ম হবে? না না, মানে ধরুন 60 বা 70 অ্যামাইনো অ্যাসিড থাকলো আরামসে হতে পারে। এটা দেখো, এই জিনিসটা হচ্ছে যে একটা দেয়া হয়েছে, মানে একটা জাস্ট তোমাদের আইডিয়া দেয়া হয়েছে। অবশ্যই 60-70 অ্যামিনো অ্যাসিডের ডোমেন থাকতে পারে, কোনো অসুবিধা নেই। যেটা বলা হয়েছে যে 200 অ্যামিনো অ্যাসিডের বেশি যদি কোনো প্রোটিন হয়, দেখা যাচ্ছে যে তারা 2-3টে ডিফারেন্ট ডোমেনে আলাদা আলাদা করে ফোল্ড করে, সেই জিনিসটা বলা হয়েছে।
200 অ্যামিনো অ্যাসিডের বেশি কোনো প্রোটিন হলে জাস্ট একটা আইডিয়া দেয়া হয়েছে। সে যদি 15 অ্যামিনো অ্যাসিড বা 20 অ্যামিনো অ্যাসিড থাকে, সেটা তো একটা ডোমেন তৈরি করতে পারবে না। সো ইট হ্যাজ টু হ্যাভ আ মিনিমাম নাম্বার অফ অ্যামিনো অ্যাসিড। 200 এর ওপর অ্যামিনো অ্যাসিডের একটা প্রোটিন আছে, সেটা দেখা যাচ্ছে 2 বা 3টে ডিফারেন্ট ডোমেনসে আর কি ফোল্ড করে গেছে। And you people know about conserved domain database? তোমরা কেউ শুনেছো conserved domain database? একটা প্রোটিনের, শুনেছো? কি শুনেছো বলো? খুব ভালো কথা। কনজার্ভ ডোমেন মানে প্রোটিনের ডোমেন গুলো কনজার্ভ থাকছে, ডোমেন গুলো চেঞ্জ হবে না। তো অনেকগুলো প্রোটিনে যদি আমি নিয়ে সার্ভে করি তো সেই ডোমেন গুলো আমি কনজার্ভ পাবো। না না, কনজার্ভ ডোমেন ডেটাবেসটা কি কখনো ভিজিট করেছো? ওটা একটা ডেটাবেস আছে। ওটাই কি করে, ওটাই তোমার ডোমেন সার্চ করে। ধরো তুমি তোমার প্রোটিনের একটা এটিপিএস ডোমেন পেলে, এবার তুমি ওই ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখলে যে কোন প্রোটিনের কোন ডোমেন ওই ধরনের আছে, সেইভাবে তুমি নিজের প্রোটিনটার এভলিউশনারি হিস্ট্রিটা জানতে পারো ইউজিং বায়োইনফরমেটিক্স টুল। যদি সময় থাকে কনজার্ভ ডোমেন ডেটাবেস একবার ভিজিট করে দেখতে পারো। ইটস নাইস। ইটস ও কি বলেছে, ইটস আ ডেটাবেস অফ ডিফারেন্ট ডোমেন। তো এর সাহায্যে তুমি তোমার প্রোটিনের ফাংশনালিটি অ্যাজ ওয়েল অ্যাজ এভলিউশনারি হিস্ট্রি জানতে পারো। তোমার প্রোটিনের কোনো একটা পার্টিকুলার রিজিয়ন যদি ওখানকার কোনো একটা ডোমেনের সাথে মিলে যায়, তোমার প্রোটিনের কোনো একটা পার্টিকুলার ফাংশনাল রিজিয়ন যদি ওখানকার ডোমেনের সাথে মিলে যায়, তার মানে তোমার প্রোটিনের ওই ডোমেনের ফাংশনালিটিটা আছে, প্লাস ওই ডোমেনটা যেভাবে ইভলভ হয়েছে তোমার প্রোটিনেরটাও কিন্তু সেখান থেকে একটা ওই পার্টিকুলার রিজিয়নের ইভলিউশনটা আমরা স্টাডি করতে পারবো। দিস ইজ দ্য সিগনিফিকেন্স অফ কনজার্ভ ডোমেন ডেটাবেস বা সিডিবি। ওকে, নাও সো দিস ইজ, দেখো এটা কিন্তু একটা খুব সুন্দর বেঞ্জামিন কামিন্স এর বই থেকে নেওয়া হয়েছে, দ্য টার্সিয়ারি স্ট্রাকচার অফ আ প্রোটিন। ওকে, so this is one kind of a helix, this is a little bit different kind of a helix, this is kind of a beta sheet। এই পুরো জিনিস খুব সুন্দরভাবে একটা স্কিম্যাটিক্যালি এরা কিন্তু টার্সিয়ারি স্ট্রাকচারটা দেখিয়েছে। বেঞ্জামিন কামিন্স খুব একজন মানে এই ফিল্ডের খুব ডিটারমিনেশন অফ টার্সিয়ারি স্ট্রাকচার অফ আ প্রোটিন, এটা আমরা এতদিন সবাই পড়েছি এবং ইটস কোয়াইট ওয়েল নোন টু আস যে এক্সরে ক্রিস্টালোগ্রাফিক স্টাডিজ এবং নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স স্টাডিজ, এই দুটো মেনলি কিন্তু আমাদের হাতে অস্ত্র আছে যার সাহায্যে টার্সিয়ারি স্ট্রাকচার ডিটারমাইন করা যায়। এবং এখন আমরা দেখতে পাচ্ছি আরেকটা নতুন টেকনিক ইভলভ করছে, দ্যাট ইজ নোন অ্যাজ ক্রায়ো ইলেকট্রন মাইক্রোস্কোপি। এই ক্রায়ো ইলেকট্রন মাইক্রোস্কোপির সাহায্যেও কিন্তু একটা প্রোটিনের 3 ডাইমেনশনাল স্ট্রাকচার ডিটারমাইন করা যাচ্ছে টু অ্যাকসেপ্টেবল লেভেল অফ রেজলিউশন, টু অ্যাকসেপ্টেবল লেভেল অফ রেজলিউশন। বাট এই দুটো টেকনিক যে লেভেল রেজলিউশনে একটা টার্সিয়ারি স্ট্রাকচার প্রোটিনের তোমাকে প্রেজেন্ট করতে পারবে, ক্রায়ো ইলেকট্রন মাইক্রোস্কোপি এখনো সেভাবে করতে পারবে না। বাট নানদিলেস দ্য প্রসেস ইজ কোয়াইট সেম। তোমরা রাকেশ স্যারের লেকচার শুনেছিলে, আমি 2-3 দিন আগে রাকেশ স্যারের সাথে কথা বলছিলাম। তো হি ইজ ডুইং আ ক্রাই ইলেকট্রন মাইক্রোস্কোপি না। আমি বললাম যে অসুবিধা হচ্ছে না নতুন টেকনিক? ও বললো না রে, তোর এক্সরে ক্রিস্টালোগ্রাফিতেও আমাদের আলটিমেটলি ইলেকট্রন ডেন্সিটি ম্যাপটা পাওয়ার পর যেভাবে ফিটিং করতে হয়, ক্রাই ইলেকট্রন মাইক্রোস্কোপিতেও এক্স্যাক্টলি ইলেকট্রন ডেন্সিটি ম্যাপটা পাওয়ার পর পুরোপুরি সিমিলার ওয়েতে ফিটিং করতে হয়। So the techniques are quite same and overlapping. Okay, and ultimately you generate a PDB file, যে পিডিবি ফাইলটা কিন্তু তোমরা ডিপোজিট করছো আরসিএসবি পিডিবি, ঠিক আছে? এবং এই আরসিএসবি পিডিবি থেকে তুমি ডিফারেন্ট পিডিবি ফাইল তুমি ডাউনলোড করতে পারো এবং করে তুমি ডিফারেন্ট প্রোটিনস এর যে স্ট্রাকচার আছে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, সেগুলোকে কম্পেয়ার করতে পারো, অ্যানালাইজ করতে পারো, সেগুলোর ফাংশনাল অ্যাসপেক্টস ডিটারমাইন করতে পারো। Now a very small thing, that is the quaternary structure, মানে যেটা মাল্টিমারিক প্রোটিন হয়। প্রোটিন কুড বি ডাইমারিক, ট্রাইমারিক, টেট্রামারিক, যেমনি হিমোগ্লোবিন। সেখানে কি হচ্ছে, there is টেট্রামারিক, it's a tetramerik প্রোটিন। তাহলে এখানে দুটো সিঙ্গেল পলিপেপটাইড, মানে যাদের এখানে 4টে সিঙ্গেল পলিপেপটাইড একের সাথে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করছে ইন আ কোঅর্ডিনেটেড ম্যানার, ইটস ফর্মিং আ স্ট্রাকচার ইন আ কোঅর্ডিনেটেড ম্যানার। তো ইটস আ টেট্রামেরিক প্রোটিন যেখানে 4টে সিঙ্গেল পলিপেপটাইড একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করছে। তো কোয়াটারনারি স্ট্রাকচার ইজ অলওয়েজ রেলেভেন্ট
with respect to multimeric proteins. Okay, quaternary structure is always relevant with respect to multimeric proteins. তাহলে চারটে ডিফারেন্ট পলিপেপটাইড একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করছে ও বাবা সময় শেষ হয়ে যাচ্ছে ইন আ কোঅর্ডিনেটেড ম্যানার and it's forming a কি হলো তো নিয়ে আসছে কেন it's forming a functional protein like hemoglobin. Mainly এই যে interactions গুলো হয় between different subunits of a multimeric protein, subunits মানে হচ্ছে গিয়ে এক একটা polypeptide. এই যে interaction গুলো হয় between different subunits of a multimeric protein, it is mediated by non-covalent interactions, but we could also see some covalent interactions like disulfide bonds in the tertiary structure of a protein. মেইনলি এই চারটে যে মোনোমারিক সাবইউনিট যেটা একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করে বা দুটো মোনোমারিক সাবইউনিট একে অপরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে টু ফর্ম দ্য কোঅর্ডিনেটেড স্ট্রাকচার, the coordinated manner that is mediated by non-covalent interactions. But there are times when we could see that disulfide bonds are there. Okay, disulfide bonds are there, which is a covalent interaction stabilizing this kind of quaternary structure. Fine. Acha. Now এইটা তো হলো। ওকে, এইবারে আমি একটু সেকেন্ডারি স্ট্রাকচারের কিছু এলিমেন্টস এর ব্যাপারে তোমাদেরকে একটু বলবো সো দ্যাট ইউ পিপল হ্যাভ সাম আইডিয়া। মানে এইটা আমি তোমাদের আগেও পড়িয়েছি, তো আমি যে বিশাল কিছু বলবো এই ব্যাপারে তা নয়, বাট স্টিল ওকে। এখানে দেখা যাচ্ছে স্লাইড? কেউ একজন কনফার্ম করো। না স্যার। না স্যার। দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, এতক্ষণ যা দেখাচ্ছিলাম দেখা যাচ্ছিল? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ মানে কোয়ার্টিনারি স্ট্রাকচার ফাকচার যা বলছিলাম তার করেসপন্ডিং স্লাইড টাইড সব দেখা যাচ্ছিল? হ্যাঁ স্যার। ফাইন, ওকে, এইবার দেখা যাচ্ছে, দেখো তো। হ্যাঁ আচ্ছা ফাইন। এখানে আমি সেকেন্ডারি স্ট্রাকচারাল কিছু এলিমেন্টস এর ব্যাপারে, এই যে অ্যালফা হেলিক্স, দ্যাট ইজ 413 হেলিক্স, 310 হেলিক্স, পাই হেলিক্স, 2.27 রিবন হেলিক্স, এগুলো প্রায় দেখাই যায় না, তো লেটস নট টক মাচ অ্যাবাউট ইট। এইগুলোর ব্যাপারে একটু তোমাদের বলছি যে পিচ মানে কি, যে তোমাদের একটা কমপ্লিট টার্ন যেটা আছে, পিচ মানে হচ্ছে একটা কমপ্লিট টার্ন, সেটার লেন্থটা কত, রেডিয়াসটা কত, রেডিয়াস মানে হচ্ছে ডায়ামিটারটা কতটা চওড়া, পিচটা হচ্ছে একটা কমপ্লিট টার্ন কতটা লম্বা, রেডিয়াসটা হচ্ছে রেডিয়াস অফ দ্য হেলিক্স হচ্ছে ডায়ামিটারটা মানে কতটা চওড়া। সো অ্যাকর্ডিংলি আমরা দেখতে পাচ্ছি যে একটা কমপ্লিট টার্নে 3.6 রেসিডিউস রয়েছে অ্যালফা হেলিক্সে। তাহলে দুটো রেসিডিউর মধ্যে যে ডিসটেন্সটা, যেটাকে আমরা বলছি রাইজ পার রেসিডিউ, সেটা কত হবে 1.5 অ্যাংস্ট্রম, দ্যাট ইজ 5.4 বাই 3.6। একটা কমপ্লিট টার্ন মানে 180 ডিগ্রি, সেটাকে বলছি পিচ, তাতে ডিসটেন্স হচ্ছে গিয়ে, মানে সেটাকে পিচ বলছি না, তার মধ্যে সেটার যে ডিসটেন্সটা সেটাকে বলছি পিচ, দ্যাট ইজ 5.4 অ্যাংস্ট্রম। চওড়াটা হচ্ছে গিয়ে 2.3 অ্যাংস্ট্রম অ্যালফা হেলিক্সের ক্ষেত্রে, এবং নাম্বার অফ রেসিডিউস ইন ওয়ান কমপ্লিট টার্ন হচ্ছে 3.6। সো রাইজ পার রেসিডিউ মানে দুটো রেসিডিউর মধ্যে যে ডিসটেন্সটা, দ্যাট ইজ অলমোস্ট 1.5 অ্যাংস্ট্রম। সিমিলারলি ইউ কুড সি ফর 310 হেলিক্স, একটা কমপ্লিট টার্নে তিনটে রেসিডিউ আছে, পিচটা কিন্তু আলফা হেলিক্সের থেকে একটু বেশি, মানে আর এদিকে দেখা যাচ্ছে যে রেডিয়াসটা কিন্তু একটু কম। তাহলে 310, যদি আমি আলফা হেলিক্সকে নর্মাল হেলিক্স ধরি, তাহলে 310 হেলিক্স হচ্ছে গিয়ে রোগা লম্বা, আলফা হেলিক্সকে যদি একজন নর্মাল মানুষ ধরি, তাহলে 310 হেলিক্স হচ্ছে গিয়ে রোগা লম্বা। এইভাবে কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, আর পাই হেলিক্স কি, পাই হেলিক্স হচ্ছে গিয়ে বেটে মোটা, কারণ দেখো একটু বেটে, এই আলফা হেলিক্সের থেকে বেটে, কিন্তু এর মোটা কিন্তু অনেক বেশি, মানে 4.8 অ্যাংস্ট্রম হচ্ছে রেডিয়াস মানে প্রস্থে, আর দৈর্ঘ্যে কত 5.2 অ্যাংস্ট্রম। ওকে, তাহলে এই ভ্যালু গুলো তোমার হয়তো সব মনে রাখা সম্ভব নয় বা মনে রাখা দরকারও নেই, কিন্তু এইটুকু কনসেপ্ট মাথায় রাখতে হবে যে অ্যালফা হেলিক্স যদি একটা নর্মাল মানুষ হয়, তাহলে
310 হেলিক্স হচ্ছে গিয়ে একটা রোগা লম্বা মানুষ, আর পাই হেলিক্স হচ্ছে গিয়ে একটা বেটে মোটা মানুষ। ঠিক আছে, এই জিনিসটা। এছাড়াও এই এই ধরনের রিবনস পাওয়া যায়, এগুলোকে এক্সাক্ট আমরা হেলিক্স বলবো না, দে আর কোয়াইট মানে কি বলবো ইয়ে স্ট্রাকচার। ঠিক আছে, দে আর কোয়াইট আনকমন স্ট্রাকচার, বাট একটা জিনিস হচ্ছে যে এদের কিন্তু দেয়ার উচ্চতাটা খুব বেশি, মানে এরা কিন্তু লম্বা হয়, মানে যদি কম হয় এই ধরনের রিবন, মানে চুলের রিবনের মতো একটু লম্বা টাইপের। অ্যালফা হেলিক্স মেন হেলিক্যাল কম্পোনেন্ট। 310 হেলিক্স দেখা যায় গিয়ে হচ্ছে অ্যালফা হেলিক্সের শুরুতে বা শেষে, মানে ইন দা এন্ড টার্মিনাল অফ অ্যান আলফা হেলিক্স অর ইন দা সি টার্মিনাল অফ অ্যান আলফা হেলিক্স ইউ কুড সি দিস কাইন্ড অফ 310 হেলিক্সেস। পাই হেলিক্স কোথায় দেখা যায়? পাই হেলিক্স হচ্ছে গিয়ে অ্যালফা হেলিক্স এর মধ্যে তুমি যদি একটা কি দুটো অ্যামিনো অ্যাসিড রেসিডিউ অন্যরকম ঢুকিয়ে দাও, then it forms a pi helix. So these pi helices, they are found within an alpha helical structure by alteration of some amino acid residue. এইগুলো যে পাই হেলিক্স ফর্ম করে, এই জায়গাগুলো একটা প্রোটিনের মধ্যে কিন্তু ফাংশনালি খুব ইম্পর্টেন্ট রিজিয়ন। মানে অ্যালফা হেলিক্স এর মধ্যে যে জায়গাগুলো পাই হেলিক্স তৈরি করছে, সেই জায়গাগুলো কিন্তু ফাংশনালি খুব ইম্পর্টেন্ট রিজিয়ন হয়। বাট এই 310 হেলিক্স বা পাই হেলিক্স দে আর রাদার রেয়ার, মানে মোটামুটি 10 to 15% অফ দ্য টোটাল প্রোটিন স্ট্রাকচারের কিন্তু কখনোই ইন্ডিভিজুয়ালি অফকোর্স, কিন্তু 310 হেলিক্স বা পাই হেলিক্স পাওয়া যায় না। ওকে, ইন্ডিভিজুয়ালি মানে ম্যাক্সিমাম একটা প্রোটিন যদি তুমি টোটাল হেলিক্যাল কম্পোনেন্ট দেখো, তার 10 থেকে 15% পাই হেলিক্স হতে পারে, তাও হয় না, বা 10 থেকে 15% 310 হেলিক্স হতে পারে, বা তাও হয় না। 310 হেলিক্স একটা অ্যালফা হেলিক্সের শুরুতে বা শেষে দেখা যায় ইন দ্য এন্ড অফ দ্য সি টার্মিনাল। পাই হেলিক্স 516 হেলিক্স, মানে 5টা রেসিডিউ এবং 16টা অ্যাটমের পর হাইড্রোজেন বন্ড হচ্ছে, সেটা কোথায় দেখা যায়? ইন দ্য ফাংশনালি কনজার্ভ রিজিয়ন উইদিন অ্যান আলফা হেলিক্স। আলফা হেলিক্স ইজ দ্য 413 হেলিক্স, যেখানে 4টে রেসিডিউ বা 13টা অ্যাটমের পর হাইড্রোজেন বন্ড হচ্ছে। আর 310 হেলিক্সে কি হচ্ছে না, 3টে রেসিডিউ বা 10টা ইয়ের পরে 10টা অ্যাটমের পরে হাইড্রোজেন বন্ড হচ্ছে। 2.27 হেলিক্সে 2টো রেসিডিউ বা 7টা অ্যাটমের পরে কিন্তু হাইড্রোজেন বন্ড আমরা দেখতে পাই। সো স্ট্রাকচারস গুলো ইউ ক্যান স্টাডি, তোমাদের আমি আগেও পড়িয়েছি। সো ইন ফার্স্ট সেমিস্টার ইউ ক্যান স্টাডি ইফ ইউ ওয়ান্ট, নট দ্যাট ইম্পর্টেন্ট। আরেকটা লাস্ট জিনিস বলবো, সেটা হচ্ছে গিয়ে বিটা শিট। তো এই যে বিটা শিট, এখানে দুটো স্ট্র্যান্ড আছে, এটা একটা স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড, এটা একটা বিটা শিট তৈরি করলো। সিমিলারলি আরেকটা বিটা শিট, এটা একটা স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড, আরেকটা বিটা শিট তৈরি করলো। আমাকে বলতে পারবে কোনটা প্যারালাল আর কোনটা অ্যান্টি প্যারালাল? এটা কি প্যারালাল বিটা শিট না অ্যান্টি প্যারালাল বিটা শিট? ফার্স্টটা প্যারালাল আর সেকেন্ডটা অ্যান্টি প্যারালাল না? এটা অ্যান্টি প্যারালাল, বাঁ হাতেরটা অ্যান্টি প্যারালাল। অবশ্যই এটা হচ্ছে প্যারালাল। কেন প্যারালাল? মানে কি, এন টার্মিনাল দুটো স্ট্র্যান্ডে সেম ডিরেকশনে থাকবে। দেখো এখানে দুটো স্ট্র্যান্ডের এন টার্মিনাল সেম ডিরেকশনে আছে। কিন্তু অ্যান্টি প্যারালাল মানে একটার এন টার্মিনাল যেদিকে, অন্যটা সি টার্মিনাল সেদিকে। অ্যান্টি প্যারালাল মানে একটা এন টার্মিনাল যেদিকে, একটা সি টার্মিনাল সেদিকে। এইখানে তোমরা দেখো অ্যান্টি প্যারালাল যেটা আমি বলছিলাম বিটা শিট, দে আর মাচ মোর স্টেবল। কেন না, তার হাইড্রোজেন বন্ড কিন্তু খুব স্ট্রেট হাইড্রোজেন বন্ড, যার জন্য অ্যান্টি প্যারালাল বিটা শিট আর মাচ স্টেবল কম্পেয়ার টু প্যারালাল বিটা শিট, যার হাইড্রোজেন বন্ডস গুলো কিন্তু often একটু tilted হাইড্রোজেন বন্ড। That is why in a protein structure for stability, anti-parallel beta sheets are much stable because of the straight hydrogen bonds, but parallel beta sheet এর মধ্যে কিন্তু এই ধরনের কার্ভড হাইড্রোজেন বন্ডস হয়, যার জন্য তাদের স্টেবিলিটি কিন্তু একটু কম হয়। So we have less than 1 minute now. We have finished the protein structure. Next week we will start with microscopy. If you have any doubt, just let me know. আমাকে WhatsApp করো, আমি আনসার দিয়ে দিচ্ছি। Okay, we end now. And that's all with our protein structure.